আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। 2024 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে 83.04% শিক্ষার্থী পাশ করেছেন। গতবারের চেয়ে পাশের হার বেড়েছে 2.65%। জিপিএ 5 পেয়েছেন 1,82,000 শিক্ষার্থী। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছেন। পাশের হারে এগিয়ে যশোর বোর্ড 92.32% আর পিছিয়ে সিলেট 73.35%। আরো জানাচ্ছেন বিল্লাল হোসেন। শিক্ষার্থীদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস বলে দিচ্ছে তাদের সফলতার কৃতিত্বের কথা। নেচে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান মাতিয়ে রাখে কাঙ্ক্ষিত ফল পাওয়া শিক্ষার্থীরা। ডিজিটাল যুগে ওয়েবসাইট আর এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে পারায় শিক্ষা প্রতিষ্ঠানে আগের ভিড় নেই। তারপরও যারা এসেছে ভালো ফলের উৎসবে মাতে তারা। অনেক ভালো লাগছে, আর এটার ক্রেডিট তো পুরো আমার বাবা মা, টিচার্স, ওদের কাছে যায়। ওদের ছাড়া তো এই রেজাল্ট করা সম্ভবই ছিল না। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। এখন মার্কও ভালো আসছে, এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে মানে ইটস গোনা বি ওয়ার্থ ইট। টেস্ট পরীক্ষার আগে এতটা গুরুত্ব দিত না, টেস্টের পরে যখন বুঝতে পারছে যে আমার ভালো কিছু করতে হবে, এই যে একটা পড়ার যে একটা স্পিড, আমি ওর মাঝে দেখছি রাত্রে 3:30-4টার কমে কোনোদিনও ঘুমায় নাই। সে নিজে অনেক কষ্ট করেছে, আসলে না কষ্ট না করলে আসলে কোনো রেজাল্ট পাওয়া যায় না। করোনার পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। ফলাফলে যার প্রভাব পড়েছে বলে জানান ভিকারুন্নেসা নূন স্কুলের প্রিন্সিপাল। গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই। এবং বাচ্চারা যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে গড় পাশের হার 83.04%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার 84.47% আর ছাত্রদের 83.77%। শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে যশোর বোর্ড, পাশের হার 92.32%। ঢাকা বোর্ডের পাশের হার 83.92%। আর সবচেয়ে পিছিয়ে সিলেট বোর্ডের পাশের হার 73.35%। A+ পাইছি, আমার আব্বু আম্মু ফ্যামিলি সবাই খুশি হয়েছে। খুবই ভালো লাগছে, আসলে বেশি ভালো লাগছে যে ও অনেক পরিশ্রম করেছে। সো ডোয়েন্ডে ওর যে হার্ড ওয়ার্ক দ্যাট ইজ বিন পেইড অফ, এটা খুব ভালো লাগছে। আমাদের ছেলেমেয়েরা যে ধরনের ছেলেমেয়ে, তাতে আমাদের স্কুল শতভাগ পাশ করেছে। সচিবালয়ে ফলাফল নিয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী অকৃতকার্য শিক্ষার্থীদের দুর্বলতার কারণ খুঁজে বের করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন। বিগত 2023 সালে সেটি ছিল 80.39%। পাশের হার বৃদ্ধি পেয়েছে 2.65%। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি সেখানকার অবস্থা জানাতে। আলামিন, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম খবরে যে ছেলেদের থেকে মেয়েদের ফলাফল ভালো, তারা এগিয়ে আছে। তো এই বিষয়টিকে ফলাফল মূল্যায়নে কলেজের অধ্যক্ষ বা শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবক যারা আছেন তারা কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টিকে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা দেখেছি যে সকাল 11টায় যখন ফলাফল প্রকাশ করা হয় তখন থেকে এক একজন ডিজিটাল মাধ্যমে তাদের এসএমএস কিংবা ওয়েবসাইটে ফলাফল দেখে ভিকারুন্নেসা নূন স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে এসে আনন্দ আয়োজনে অংশ নিয়েছেন। 11টা থেকে আমরা দেখছি যে নানান ধরনের উপকরণের সাথে তারা তাদের আনন্দ উদযাপন করেছেন। বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে তাদের আনন্দ উদযাপনের মাত্রা আস্তে আস্তে কমে এসেছে। অনেকেই এরই মধ্যে বাসায় চলে গেছেন। এখনও আমরা মাঠে দেখছি যে আমাদের পেছনে হয়তো দেখা যাচ্ছে এখনও অনেকে আছে
রয়েছেন মাঠে নানান সময় তারা আনন্দ উদযাপন করছেন, ঢোল বাজিয়ে সবাই নেচে গিয়ে উল্লাসে মেতেছেন। আমরা যদি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কথা একটু বলি, এখানে 2195 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এবার এসএসসি পরীক্ষায়, যার মধ্যে 1528 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন, 34 জন মাত্র পরীক্ষার্থী এখানে ফেল করেছেন, অর্থাৎ পাশের হার 98.45%। আমরা অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে গত বছরের তুলনায় ফলাফল তাদের এখানে কিছুটা খারাপ হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে দীর্ঘ কয়েক বছর পর নিয়মিত যে সিলেবাস রয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। করোনার কারণে এতদিন পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি, তো যার কারণে তাদের ফলাফল কিছুটা খারাপ হয়েছে, যেটি আগামী বছর আবারও কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন। অধিকাংশ এখানে জিপিএ 5 পেয়েছেন, তাদের মধ্যে কয়েকজন পেয়েছেন গোল্ডেন A+। তারা প্রত্যেকেই খুশি। শিক্ষার্থীরা বলছেন এই ফলাফলের পেছনে সবচেয়ে বেশি যে সাফল্যের ভাগিদার তারা হচ্ছেন এই স্কুলের শিক্ষক এবং তাদের অভিভাবকরাও খুশি যে তাদের সন্তানরা দীর্ঘ যে 10 বছর ধরে পরিশ্রম করে আসছেন, 10 বছর পরে যে ফলাফল পেয়েছেন, সেই ফলাফলে তারাও উচ্ছ্বসিত, তারা আনন্দিত। পাশকৃত সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আলামিন যোগ দিয়েছিলেন, তাকে ধন্যবাদ। দর্শক, এসএসসির পাশের হারে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড, সেখানকার ফলাফলের বিষয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, একটু ফলাফল সম্পর্কে জানতে চাবো। যশোর শিক্ষা বোর্ড তো এগিয়ে আছে, তো সবকিছু মিলে সেখানকার পরিবেশ পরিস্থিতি কি, শিক্ষার্থীরা কতটা আনন্দ উল্লাস করছে, সেই সাথে স্কুলগুলোর পরিবেশ কি? হ্যাঁ রিদওয়ানা, যেমনটা বলছিলেন, এবছর প্রতিটা শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ড প্রথম হয়েছে। আপনি যেটা বলছিলেন, এই বছর যশোর বোর্ডের 1,60,926 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে কিন্তু 1,48,577 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে কিন্তু জিপিএ 5 রয়েছে 20,761 জন, যেটা জানেন যে পাশের হার 92.32। এর মধ্যে কিন্তু যশোর বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যে জেলাটি, সেটি হচ্ছে সাতক্ষীরা জেলা, যে জেলায় পাশের হার 96.12%। সেই সঙ্গে দ্বিতীয় অবস্থানে রয়েছে যে খুলনায় পাশের হার কিন্তু 94.60%। তার মধ্যে কিন্তু যশোর বোর্ডের যে সকল জেলা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন পাশের হার রয়েছে মেহেরপুরে পাশের হার কিন্তু 85.96%। আপনাকে জানিয়ে রাখি, গত বছর কিন্তু পাশের হার ছিল 84.17% যশোরে। সব মিলে কিন্তু আমি কথা বলেছিলাম খুলনার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জিপিএ 5 পেয়েছেন, তারা সকলেই কিন্তু আনন্দ করেছেন, উৎফুল্ল করেছেন। সেই সঙ্গে আমি কথা বলছিলাম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা লায়ন্স স্কুলে। এই স্কুলে প্রধান শিক্ষকের সাথে আমি কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে তার এই স্কুল থেকে শতকরা 100 পরীক্ষার্থী পাশ করেছে। তার বিদ্যালয় থেকে যে কয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সকলেই পাশ করেছে, তার মধ্যে 28 জন কিন্তু জিপিএ 5 পেয়ে পাশ করেছে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে খুলনার অন্যান্য যে সকল স্কুল রয়েছে শহরের কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলে প্রায় 100%, 98%, 99% পরীক্ষার্থী পাশ করেছে বলে আমি জানতে পেরেছি। সব মিলে শিক্ষার্থীরা কিন্তু আনন্দে রয়েছেন, উৎফুল্ল রয়েছেন। শিক্ষার্থীর পরিবার পক্ষ থেকেও কিন্তু অনেক আনন্দ উৎফুল্ল প্রকাশ করেছে, মিষ্টি খেয়েছেন। রিদওয়ানা, এই ছিল খুলনা থেকে যশোর বোর্ডের পরীক্ষার সর্বশেষ খবর। শিক্ষার্থীদের অভিনন্দন, সেই সাথে সামনের দিনগুলোর জন্য তাদের ভালো প্রত্যাশা রাখলাম, যেন তারা ভালো করে সামনের শিক্ষা জীবনে। ধন্যবাদ মনির আপনাকে। শিক্ষা এবং ফলাফলে ছেলেদের হার কমে যাওয়ার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষার্থীরা কেন কিশোর গ্যাংয়ে জড়িত হচ্ছে তাও খুঁজে বের করে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে গণভবনে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। এর আগে শিক্ষামন্ত্রী এবং বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। রুহুল আমিন তুহিন বিস্তারিত জানাবেন। গেল 12 মার্চ শেষ হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মাত্র 60 দিনের মধ্যে ফল প্রকাশে গণভবনে এই আয়োজন। শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী সার্বিক ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর বোর্ড চেয়ারম্যানরা একে একে সরকার প্রধানের কাছে ফলাফল হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রী যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। মেধা বিকাশের সুযোগ রেখে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার কথা জানান তিনি। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি উল্লেখ করে ছেলেদের সংখ্যা কমার কারণ খোঁজার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন, সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যান না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। উন্নত ও দারিদ্র্যমুক্ত জাতি গড়তে শিক্ষিত সমাজ গড়ে তোলার বিকল্প নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গেল নির্বাচনে আওয়ামী লীগ সংকট থেকে উত্তরণ মনে করলেও আসলে তাদের আরো গভীর সংকট তৈরি হয়েছে। অভিযোগ করেন, পরনির্ভরশীল করতে সুপরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত আর নৈরাজ্য সৃষ্টি করেছে বর্তমান সরকার। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল ইসলাম। এ সময় বিএনপি নেতাকর্মীদের কারাগারে রেখে দেশকে বিরাজনীতি করতে সরকারের অপচেষ্টা অব্যাহত আছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এই সরকার কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই, এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় ওই লক্ষ্যে তারা কাজ করছে। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে GM কাদেরের দলীয় দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকলো না। দুপুরে বিচারপতি M এনায়েতুর রহিমের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। GM কাদেরের পক্ষের আইনজীবী ওজিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। জিয়াউল হক মৃধা 2022 সালের 4 অক্টোবর GM কাদেরের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে দলীয় কাউন্সিল গঠন এবং নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণার অভিযোগ এনে মামলাটি করেন। অনৈতিক লেনদেনে অপ্রাপ্তবয়স্কদের লাইসেন্স দিচ্ছে BRTA। বৈধ লাইসেন্স প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন দক্ষ চালকেরা। তাই 2 থেকে 3 বছর নয় 6 মাসেই ভারী যানের লাইসেন্স চায় বাস মালিকরা। BRTA এর মুখপাত্র বলেছেন যে জটিলতা এড়াতে আন্তর্জাতিক মানদণ্ডের প্রযুক্তি নির্ভরতায় দক্ষদের লাইসেন্স দেওয়া হচ্ছে। ভারী যানের লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে 3 বছর। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের প্রতিবেদনের আজ শেষ পর্ব দেখব আমরা। দেশের সড়ক মহাসড়কে চলা মিনিবাস, মিনি ট্রাক জাতীয় মাঝারি গাড়ি, বাস, ট্রাক, কাভার ভ্যান, লরিকে ভারী যানবাহন হিসাবে বিবেচনা করে BRTA। সংস্থাটি বলছে দেশে 2,52,000 ভারী যানবাহনের বিপরীতে বৈধ চালক আছে 1,55,000। প্রতিটি গাড়িতে একজন করে চালক থাকলেও চালকের ঘাটতি আছে 97,000। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি গাড়িতে 3 জন হিসেবে চালক ঘাটতি 6,01,000। এমন পরিস্থিতিতে চালকরা বলছেন জীবন জীবিকার তাগিদে অনেকটা নিরুপায় হয়ে ভারী যান চালাচ্ছেন তারা।
বিকল্প চালক সংকট আর লাইসেন্স প্রাপ্তিতে বিলম্ব পরিস্থিতি আরো জটিল করছে। 2 দিন মনে করুন হইল কাম কইরা রিক্সা চালাই আইয়া মোটর গাড়ি ঢুকতাছে, এরা তো অভিজ্ঞতা জানে না। আমাদের কিন্তু বিআরটি থেকে লাইট লাইসেন্স দিতেছে, তো সার্জেনে ধরলেই কয় যে লাইট লাইসেন্স তুমি চালাইতেছো ভারী গাড়ি, কিন্তু সার্জেনে এটা বুঝতেছে না। তারপরে মামলা দেওয়া যায়, ওদিনকে 5,000 টাকার মামলা দিয়ে দিচ্ছে এই গাড়িতে। সঠিক পরীক্ষাটা নেওয়া যাতে লাইসেন্সটা দেয়, ওইটা হইলে আমরা একটা দক্ষ ড্রাইভার পাবো। টাকা নিয়ে লাইসেন্স নিয়ে নিতেছি, সেক্ষেত্রে দক্ষ ড্রাইভারটার বের হইতেছে না। প্রযুক্তিগত এখনো কিছু দুর্বলতা আছে, সেটা যদি ঠিক করা হয় তাহলে আমাদের রোডের অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। জটিলতা এড়াতে মালিকদের দায়ী না করে বিআরটিকে ভারী লাইসেন্স দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবহন মালিকদের। যারা হেভি গাড়ি চালাইতে পারে ওখানে ট্রেনিং টেস্ট নিয়ে তারা হেভি লাইসেন্সটা দিয়ে দাও ডাইরেক্ট, তার 2 বছর কোনো যুক্তি নেই। বিআরটির কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা ওই লেখার শিক্ষাগত যোগ্যতা দেখতে আপাতত চাবেন কম। লাইসেন্সবিহীন অনেক চালক, পরিবহন খাতে আধিপত্য বিস্তারকারী অসাধু পরিবহন মালিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতারা সড়কে অনুপযোগী যানবাহন চালাচ্ছেন, এমনটা বলছে বিআরটি এর মুখপাত্র ও রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবী রব্বানী। যারা সার্বক্ষণিক এগুলো মনিটরিং করতেছে, এটা তাদের দায়িত্ব। তো দায়িত্ব না আপনি বলেন যে দায়িত্বটাকে পালন করছেন না, এটা ঠিক না। আপনি পুলিশ বিভাগের জরিমানা আদায়ের সংখ্যা দেখেন, দেখে মনে হয় কি যে পুলিশ বিভাগের জন্য একটা রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট হয়েছে। কাজে এটা দায় শুধু সরকারি সংস্থার উপর বা একজনের উপর চাপাইলে হবে না, এই দায়িত্ব সবারই আছে। মালিকরা যখন বলছে যে মালিকরা কাগজপত্র হালনাগাদ না করে রাস্তায় চালায় কেন, প্রথম দায়িত্ব মালিকের। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামানের মতে সড়কে নৈরাজ্যের দায় এড়াতে পারে না পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। আমাদের সনাতনী পদ্ধতিতে যে লাইসেন্স বা ফিটনেস দেওয়ার যে প্রক্রিয়া, এখান থেকে বের হয়ে আসতে হবে। বৈজ্ঞানিক ভিত্তিতে এই ফিটনেসটা দিতে হবে। এই যে 70টা উপকরণ যেটা চেক করে ফিটনেস দেওয়ার কথা, এটা তো চোখে দেখে দেওয়ার বিষয় না। যে টায়ারের আয়ুষ্কাল শেষ, তার উপর রাবার বসিয়ে সেই টায়ার যানবাহনে ব্যবহার করা হচ্ছে এবং সেই যানবাহন কিন্তু ফিটনেসও পেয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনী সহ দেশের বিভিন্ন সংস্থাগুলোর অবসরপ্রাপ্ত দক্ষ চালকদের প্রশিক্ষক হিসাবে কাজে লাগানোর কথাও বলেন হাদিউজ্জামান। আশিকুল আলম, RTV, ঢাকা। দুর্নীতি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে নৌ পরিবহন ও বাণিজ্য প্রতারণা প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে, আইনের শাসন কায়েম রয়েছে। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে দুর্নীতির যে পৃষ্ঠপোষকতা হয়েছিল তা থেকে দেশকে বের করে নিয়ে এসেছেন সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবে বলেও জানান তিনি। গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইন অঙ্গন সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং আজকে রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত যে একটি রাষ্ট্র তৈরি করার যে মহাপরিকল্পনা হয়েছে, সেই জায়গা থেকে আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পেরেছি। দুর্নীতি আর খেলাপি ঋণের বোঝায় ডুবতে বসা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হলো। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত এই দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। এ সময় সোনালী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান গাজী একীভূত হওয়ার চুক্তিতে সই করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ব্যাংক দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, চুক্তি সইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া। এতে BDBL এর কোনো কর্মী চাকরি হারাবেন না, আমানতকারীদের টাকাও সুরক্ষিত থাকবে। এবং যেহেতু দুটি ব্যাংক আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়েছে এবং এটি আজকে আমরা দুই ব্যাংক আবার একত্রিত হয়ে মৌস্বাক্ষর করলাম যে আমরা দুই ব্যাংক আজকে থেকে মৌস্বাক্ষর করলাম এবং আমাদের এই যে মার্জারের ব্যাপারে আজকে থেকে কার্যক্রম শুরু হলো। তবে এরপরে আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের মার্জারের ব্যাপারে BRPD থেকে সার্কুলার জারি হয়েছে, সেখানে সুস্পষ্ট নির্দেশনা এবং গাইডলাইন আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে আতঙ্কে আছেন সাধারণ শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছে। গেল রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসা নিয়ে
ছাত্রলীগের দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 3 জন আহত হন। আর এ সময় দেশি অস্ত্রের মহড়াও দেখায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্রোতের অনুকূলে আনতে পারছে না মার্কিন প্রশাসন আর দাঙ্গা পুলিশের ধরপাকড়, দমনপীড়ন যত বাড়ছে, ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভ ততই মার্কিন প্রশাসনের প্রতিকূলে যাচ্ছে। বন্দুকের ডগা কিংবা ছাত্রত্ব চলে যাওয়া কোনো কিছুই দমাতে পারছেন না তাদের। শিক্ষার্থীদের দাবি একটাই, ইসরায়েলি সেনাবাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক ছিন্ন করতে হবে। ফারুক হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের চলমান ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভে একের পর এক যোগ দিচ্ছে নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে তালিকায় এবার নাম লেখালো যুক্তরাষ্ট্রের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন তারা। শুক্রবার ভোরে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া চলতি সপ্তাহের শুরু থেকে বহু শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এমআইটি কর্তৃপক্ষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার থেকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময় কক্ষ থেকে বেরিয়ে যান বেশ কয়েকজন ইসরায়েলি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী। বিক্ষোভকারীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক সমাপনী অনুষ্ঠান বন্ধ রেখেছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে গেল 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে এখন পর্যন্ত প্রায় 3000 শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন প্রশাসন। ফারুক হোসেন, আরটিভি। মা দিবসের খবর। এক বর্ণের ছোট্ট একটি শব্দ, যার মাহাত্ম্য আকাশ সমবিশাল। বলছি মা শব্দটির কথা। এই ছোট্ট নামেই সব মমতার মধু মাখা। যে ভালোবাসা কেবল নিকষিত হেমের মতো নিষাদ অকৃত্রিম, নিখাদ অকৃত্রিম, সব স্বার্থ এবং যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে পার্থিব জগতে শ্রেষ্ঠ সম্পর্ক। শীতল ছায়া মাখা মায়ের মুখ দেখলে জুড়িয়ে যায় প্রাণ। ক্যালেন্ডারের পাতা বলছে আজ বিশ্ব মা দিবস। আরও দেখুন শাকিলা করিমের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম খান। তোমার মায়ায় মানুষ মা মানে শান্তি, মা মানে ছায়া। তাই তো কবি কাজী নজরুল ইসলাম তার মা কবিতায় লিখেছেন, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো। রাজধানীতে ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মোর্শেদা। পদপদবীর আগে তার বড় পরিচয়, তিনি একজন মা। দায়িত্বের পাশাপাশি ঠিকই আগলে রাখেন সন্তানকে। শত ব্যস্ততার মাঝেও সন্তানকে ঘিরেই আবর্তিত তার পৃথিবী। মায়ের দায়িত্বটা আমি আগে পালন করি, তারপরে তো আমার কর্ম যেটা আছে সেটা তো আমার পালন করতেই হবে। আমি আমার বাচ্চার যথেষ্ট কেয়ার নিই। পৃথিবীর সব থেকে দামি হচ্ছে আমার এই ছোট্ট মেয়েটা। মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। আরেক মা, যিনি মাত্র 23 বছর বয়সে স্বামীকে হারিয়ে 2 সন্তানকে বুকে আগলে মানুষ করেছেন। বলছি ফায়ার সার্ভিসে কর্মরত সাইয়েদা ইয়াসমিনের কথা। চাকরির পাশাপাশি দীর্ঘ 22 বছর ধরে সন্তানদের কাছে তিনিই মা, তিনিই বাবা। এজন্যই হয়তো জীবনযুদ্ধের নির্ভীক যোদ্ধার নাম মা। কেউ বলে নাই যে ওর আব্বুর কি অবস্থা, কেউ দেখায় নাই আমাকে কিছু। আমি বাসায় যাই, আমার ছোট ছেলেটা 7 বছর বয়স, আমি ছেলেকে বলছি আব্বু তোমার বাবা নাই, ওর আব্বু দুনিয়া ছেড়ে গেছে। আমার বয়স তখন 23 বছর। বর্ণ ধর্ম সব ছাপিয়ে সৃষ্টিকর্তার পরে যে সম্পর্কের অবস্থান, সেটি তো মাই। যে নামের আজন্ম চাওয়া, অন্তরের সবটুকু ভালোবাসা জমা থাকুক সন্তানের জন্য। মায়ের পদতলে সন্তানের জান্নাত, তাই না? তাহলে এখানে মাকে কিন্তু সর্বোচ্চ জায়গায় রাখা হয়েছে। প্রত্যেকটা ধর্মেই কিন্তু, হিন্দু ধর্মী সব দেবী কিন্তু মা। সন্তানকে সুস্থ দেখা,
ভালো দেখা, সফল দেখা, সার্থক দেখা, এটাই সব মায়ের কাম্য। মাথার উপর মা নেই মানে জীবন রুক্ষ মরুভূমি, আর কোনোদিন দেখা হবে না প্রিয় সেই মুখ। হাহাকারের বোবা অনুভূতিরা হয়তো হাঁসফাঁস করবে আজীবন। এই মন খারাপটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আম্মু ছাড়া যে একাকিত্বটা, ওই একাকিত্বটা কাউকে এক্সপ্রেস করার মতো না। মাকে মনে পড়ে আমার, মাকে মনে। শাকিলা করিম, RTV, ঢাকা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও RTVর স্বপ্নজয়ী মা সম্মাননা পদক প্রদান করতে যাচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে 5 জন রত্নগর্ভা মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। স্বাগত বক্তব্য রাখবেন RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন SNC এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। বিকেল 5:30টায় অনুষ্ঠানটি RTVতে প্রচার করা হবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।